যখন কোনো ক্ষমতাধর লোকের মধ্যে এরকম ৭টি আলামত আপনি দেখতে পাবেন, তখন মনে করবেন যে তার পতন অনিবার্য। সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেই প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্র আসলে তার আগের অবস্থানেই আছে। যুক্তরাষ্ট্র ইউটার্ন নেয়নি, পিছু টার্ন নেয়নি, বরং যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থেও আর যে স্বার্থেই হোক মানবাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে দেশটির যে ঘোষিত নীতি সেই নীতিতেই যুক্তরাষ্ট্র অটল রয়েছে। সম্পর্ক এগিয়ে নিতে আসলেন, যেতে যেতেই নিষেধাজ্ঞা। ওবায়দুল কাদের এই বক্তব্যটি ডোনাল্ড লুয়ের দিকে লক্ষ্য করেই তিনি এই কথাটি বলেছেন। খুবই রোমাঞ্চকর শাউট করে করে তারা এই নিউজটা, এই এমপির হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলেন এবং ওখানে প্লেইনলি এই ভদ্রলোককে একজন ক্রিমিনাল, আপাদমস্তক ক্রিমিনাল হিসাবে বলছিলেন। সোজা সাপটা কথা। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 7টি আলামত প্রকাশ করেছে সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই তাকে চেনেন, তার পরিচয় আর নতুন করে আপনাদেরকে দেওয়ার দরকার নেই। দর্শক, এরই সাথে সাথে এই যে গোলাম মাওলা রনি সাহেব 7টি আলামত প্রকাশ করলেন, এই বিষয়টাকে কিছুটা গ্রহণ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু এবং পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব। দর্শক, তিনি বলেছেন যে ডোনাল্ড লু সাহেব যদি বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে হঠাৎ করে নিশিরাতে এই নিষেধাজ্ঞা কেন? দর্শক, তিনি প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্নটা যে তারা তুলবে সেটা কিন্তু অনেক বিশেষজ্ঞ আগে থেকেই ধরে রেখেছিলেন। যেহেতু ডোনাল্ড লু সাহেব এসে বলেছিল যে যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, সম্পর্ক অগ্রগতি করতে চায়, তাহলে কেন তারা এই নিষেধাজ্ঞা দিল? দর্শক, এই বিষয়টাকে কেন্দ্র করে চমৎকার এক বিশ্লেষণ আপনারা দেখতে চলেছেন। দর্শক, এরই সাথে সাথে কলকাতায় বাংলাদেশের যেই এমপিকে খুন করা হয়েছে, অবশেষে জানা গেল এই খুনের পেছনে কাদের হাত এবং কারা এই খুনটা করেছিল এবং কি কারণে করেছিল। দর্শক, এই বিষয়টাকে কেন্দ্র করে সুন্দর এবং সুস্পষ্টভাবে পর্যালোচনা করেছেন বর্তমানের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ ডক্টর জাহিদুর রহমান। দর্শক, সেখানে তিনি চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছে। আমি আশা করছি আপনারা ভিডিওটি দেখলে হতভম্ব হয়ে যাবেন। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। সম্পর্ক এগিয়ে নিতে আসলেন, যেতে যেতেই নিষেধাজ্ঞা। ওবায়দুল কাদের। দর্শক, বুঝতে পারছেন এই বক্তব্যটি ডোনাল্ড লুয়ের দিকে লক্ষ্য করেই তিনি এই কথাটি বলেছেন। নিঃসন্দেহে জেনারেল আজিজের উপর যে নিষেধাজ্ঞা, সেটি ব্যক্তি আজিজ না, এটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সেনাবাহিনী, সেই প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ, সেই প্রতিষ্ঠান সরকার। সুতরাং আজিজের উপর নিষেধাজ্ঞা মানে শুধু ব্যক্তি আজিজকে না, এটা ক্ষমতাসীন দলকে আহত করেছে, তাদেরকে বিব্রত করেছে। এবং সম্পর্ক উন্নয়নের কথা তিনি বলেছিলেন ওবায়দুল কাদের, যে ডোনাল্ড লু আসছেন সম্পর্ক এগিয়ে নিতে, নির্বাচন, মানবাধিকার, নিষেধাজ্ঞা এসব বিষয় না। অর্থাৎ বিএনপির স্বপ্ন পূরণ করতে ডোনাল্ড লু আসছেন না, এটা খুব জোর দিয়ে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন। এখন এই নিষেধাজ্ঞার ফলে নিঃসন্দেহে ওবায়দুল কাদেরের জন্য একটা বড় ধরনের ধাক্কা। তিনি বলছেন, দেখলাম ডোনাল্ড লু আসলেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন, সেখানে তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। বুধবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এই কথা বলছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকার সফর নিয়ে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। বলছেন যে ডোনাল্ড লু এলেন সম্পর্ক এগিয়ে নিতে, সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছে। আগে 7 জনের উপর, এখন আবার 1 জন। তিনি বলেন, আমি এই কথাই বলতে চাই, যারা গাজা গণহত্যাকে এবং যারা গণহত্যা ঘটাচ্ছে তাদের এই নিষ্ঠুর ও বর্বরোচিত ভূমিকাকে গণহত্যা বলতে চায় না। তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তিনি আরো বলছেন যে 35,500 মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে অবিরাম হত্যা করছে গাজায়, ঘোষণা দিয়ে গণহত্যা করছে। হলোকাস্টের সময় 60 লাখ ইহুদিকে হত্যার কথা ইতিহাসে আছে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে তা হিটলারের চেয়েও ভয়াবহ। যুক্তরাষ্ট্রের শিক্ষক শিক্ষার্থীদের প্রসঙ্গেও তিনি বলছেন যে যারা প্রোটেস্টরদের এভাবে অর্থাৎ প্রতিবাদকারীদের যারা হামলা করে, তাদের গণতন্ত্র মানবাধিকার পদদলিত হয়েছে। যারা গণহত্যাকে অস্বীকার করে, যারা আমাদের কাকে নিষেধাজ্ঞা ভিসা নীতি দিল সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তিনি বলছেন, সেনাবাহিনী নিজেদের নিয়মে চলে, উল্লেখ করে তিনি বলছেন দেশের সশস্ত্র বাহিনী কিন্তু তাদের আলাদা নিয়ম কানুন আছে, সেখানে যদি কেউ অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর কন্যা না। যাক, বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড লুর এই ভূমিকাটা বা মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি যদিও এটি ডোনাল্ড লুর সাথে এটি সম্পর্ক না, তারপরও ডোনাল্ড লু যেহেতু সরকারের একটি অংশ, সুতরাং এটি মনে করার কোনো কারণ নেই যে এই ধরনের নিষেধাজ্ঞার বিষয়টি ডোনাল্ড লু জানতেন না।
সম্ভবত ডোনাল্ড লু এসে পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, যেটা পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, যে তারা আমাদেরকে অবহিত করেছে, বাংলাদেশ মিশনকে অবহিত করেছে এবং বলেছে যে বাংলাদেশের যে দুর্নীতি, বাংলাদেশের যে গণতন্ত্রের অবনমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে শক্তিশালী করার জন্য, অর্থাৎ বাংলাদেশকে সাপোর্ট করার জন্য তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু জেনারেল আজিজ 2014-2018 নির্বাচনের সময় একসময় বিজেপির দায়িত্ব, আরেক সময় তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব ছিলেন এবং দুটি নির্বাচনই বিতর্কিত ছিল, সুতরাং এই জেনারেল আজিজকে অস্বীকার করা সেটা সম্ভব না। এবং জেনারেল আজিজের তার ভাইদের যেভাবে রাষ্ট্র একের পর এক মার্জনা করেছে, অপরাধ ক্ষমা করেছে, যেভাবে তারা দেশ ত্যাগ করেছে, পাসপোর্ট তারপরে আইডি কার্ড পরিবর্তন করেছে, সবকিছুতেই বোঝা যায় যে জেনারেল আজিজকে সাপোর্ট করার জন্য এটি করা হয়েছে। সুতরাং জেনারেল আজিজের বিষয়টি একেবারে অস্বীকার করা, সেটা যেমন বেনজিরের ক্ষেত্রে সম্ভব না, সাবেক আইজিপি, তেমনি আজিজের ক্ষেত্রেও সম্ভব না। আর সেই কারণেই ওবায়দুল কাদের সমালোচনা করছেন ডোনাল্ড লুয়ের, যে যিনি সম্পর্ক এগিয়ে নিতে আসলেন, তিনি যেতে না যেতেই অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই এই নিষেধাজ্ঞার বিষয়টি এসছে। সুতরাং এটা এক ধরনের বিনা মেঘে বজ্রপাতের মতোই মনে হচ্ছে ক্ষমতাসীনদের কাছে। তখন কোনো ক্ষমতাধর লোকের মধ্যে এরকম 7টি আলামত আপনি দেখতে পাবেন, তখন মনে করবেন যে তার পতন অনিবার্য। প্রথম, আপনি যে গুণাবলী নিয়ে, যে যোগ্যতা নিয়ে, যে সুনাম এবং সুখ্যাতি নিয়ে ক্ষমতায় বসেছিলেন, ক্ষমতায় বসার পরে যেই দিন থেকে আপনি আপনার সেই গুণাবলী সুখ্যাতিকে বর্জন করবেন এবং তার উল্টো জিনিসগুলো আপনি করতে থাকবেন। যেমন ধরুন, আপনি খুব ভালো ব্যবহার করেন, কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি খারাপ আচরণ শুরু করলেন। আপনি সৎ ছিলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে আপনি অসৎ হয়ে পড়লেন। আপনি জ্ঞানী ছিলেন, ক্ষমতায় গিয়ে আপনি নির্বোধের রাজা হয়ে গেলেন। এই চরিত্রগুলো যখন আপনার মধ্যে প্রকট আকার ধারণ করবে, তখন ধরে নিতে হবে আপনি গণেশ উল্টানোর প্রথম শর্তের মধ্যে পড়ে গিয়েছেন। দ্বিতীয় যে শর্ত, সেটি হলো আপনার চারিপাশে সব মন্দ লোক থাকবে, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মানে রাষ্ট্রের, রাজ্যের, সমাজের সবচেয়ে বাজে এবং নিন্দিত লোকগুলো, এগুলো আপনার পাশাপাশি থাকবে এবং আপনি তাদের সঙ্গ পছন্দ করবেন, তাদের কথা শুনবেন, তাদের সঙ্গে উঠা বসা করবেন, খানাপিনা করবেন। এটি আপনার একটা অভ্যাসে পরিণত হবে। এটি হলো আপনার দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ হলো জ্ঞানী, গুণী, সৃষ্টিশীল মানুষ, ওলি আল্লাহ, গাউস কুতুব, ভালো মানুষ, আপনি তাদেরকে শত্রু মনে করা শুরু করবেন এবং যেখানে পাবেন, যেভাবে পারবেন আপনি তাদেরকে অপদস্থ করবেন, তাদেরকে নির্মূল করার আপনি চেষ্টা করবেন। এবং হীরক রাজা দেশের সেই লোকের মতো, যে যত বেশি জানে সে তত কম মানে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করো, জ্ঞানী ব্যক্তিদেরকে ধরো, তাড়িয়ে দাও, নির্বাসনে পাঠাও, আর লাইব্রেরিগুলো পুড়িয়ে ফেলো। এটি হবে আপনার 3 নম্বর লক্ষণ। 4 নম্বর লক্ষণ হলো আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। মিথ্যা বলতে আপনার খুব ভালো লাগবে, মিথ্যা শুনতে আপনার ভালো লাগবে এবং মিথ্যার উপর বসবাস করতে আপনার ভালো লাগবে এবং আপনার লাজ লজ্জা বলতে কিচ্ছু থাকবে না। আপনি অনায়াসে কোটি কোটি মানুষের সঙ্গে দ্বিধা আসছে, বিড় নয়, একেবারে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে আপনি একের পর এক মিথ্যা কথা বলে যাবেন, আপনার কোনো রকম লজ্জা শরম হবে না। এটি হলো আপনার 4 নম্বর। 5 নম্বর হলো আপনার বিবেক নষ্ট হয়ে যাবে, বোধ শক্তি ভোতা হয়ে যাবে, অনুভূতিহীন আপনি হয়ে পড়বেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তো দূরের কথা, বিচারের বাণী নিভৃতে কাঁদে সেটিও নয়, অবিচার, অপশাসন এটি আপনার অলংকার হয়ে পড়বে এবং আপনি এই অবিচার, অপশাসন এগুলো করে নিজেকে খুব কৃতিত্বপূর্ণ, যোগ্যতম, অবিস্মরণীয় ব্যক্তিরূপে পরিচয় দিতে থাকবেন এবং যেখানে অবিচার সেখানে আপনার নাম, যেখানে জুলুম সেখানে আপনার নাম এবং আপনি সবার শীর্ষে থাকবেন, জুলুম, অত্যাচার থেকে শুরু করে সবকিছুর মধ্যে। তো এই গেল আপনার 5 নম্বর। 6 নম্বরে হলো যে আপনার মধ্যে একটা অহমিকা বোধ চলে আসবে। আপনি মনে করবেন আপনি ছাড়া আর কোনো বিকল্প নেই। এই পৃথিবী কিভাবে চলবে আপনি যদি মরে যান? এবং সবাইকে আপনি খোঁটা দিবেন, সবাইকে আপনি কথা স্মরণ করিয়ে দেবেন এবং আপনি নিজেকে হয়তো ঈশ্বর, হয়তো আল্লাহ, তার অবতার ভাববেন, তার প্রতিভূ ভাববেন, অথবা আপনি নিজেকে আল্লাহই ঘোষণা করে বলবেন। এরকম যখন অহমিকা বোধ আপনার ভিতরে প্রবল আকার ধারণ করবে, তখন আপনি আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতা হারানোর যে 6 নম্বর শর্ত, সেই শর্তের মধ্যে পড়ে যাবেন। সবার শেষে আপনি দেউলিয়া হয়ে যাবেন। মানে এই সমস্যাগুলো শেষ করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে আপনি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবেন। ভিক্ষুকের মতো আপনার হাত পাততে হবে, রাজার আসনে বসেও আপনি ভিক্ষুক হতে বাধ্য হবেন, আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন, সুদী মহাজনদের পিছে পিছে আপনাকে ঘুরতে হবে এবং সুদ করে করে সুদে এনে আপনার অন্ন বস্ত্রের সংস্থান করতে হবে আপনার নিজের এবং আশেপাশের আপনার সমস্ত লোকজনের। এবং এই যে 7টি কারণ বললাম, এই 7টি কারণের যে জিনিসগুলো যদি আপনার জীবনে এসে যায়, আপনি আজ থেকে 5000 বছর আগের হন, পাণ্ডব বংশের হন, কৌরব বংশের হন, মুঘল সম্রাট হন, কিংবা কুবলাই হালাকু খানের বংশের লোক হন,
আপনি চেঙ্গিস খান হন কিংবা সুলতান মাহমুদ হন কিংবা সুলতান সুলেমানের বংশধর হন, আব্বাসীয় খলিফা হন অথবা উমায়ুর খলিফা হন, কোনো ব্যাপার নয়। এই জিনিসগুলো আপনার মধ্যে আসার সঙ্গে সঙ্গেই আপনি একটু কান পাতলে বুঝতে পারবেন যে আপনার বিদায়ের ঘন্টা টুংটাং করে বাজছে। বাংলাদেশের একজন তথাকথিত এমপি নৃশংসভাবে কলকাতায় খুন হয়েছেন। আমি ওদেরকে তথাকথিত এমপি বলি, ওনাদেরকে এমপি বলাটা অহেতুক, বাজে কথা। যাই হোক, খুবই নৃশংস হত্যাকাণ্ড। তার ডেড বডি এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ওটা টুকরো টুকরো করে ফ্ল্যাট থেকে বের করা হয়েছে এবং কোথাও না কোথাও ফেলে রাখা হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা, কিন্তু যে জিনিসটা খুব বরাবরের মতো আমরা দেখছি, মানে এই মানুষের মৃত্যুর পর যেটা বেরিয়ে এলো তাতে দেখা গেল, আমরা যে প্রায় বলি বাংলাদেশ একটা মাফিয়া স্টেট, তার আরেকটা খুব ক্লিয়ার প্রদর্শনী হলো। আমি চিনতাম না জনাব আনোয়ারুল আজিমকে, যদিও তিনি তিনবার, এভাবে বলা হচ্ছে বাংলাদেশের চ্যানেলগুলোতে, তিনবারের এমপি। তো এই ভদ্রলোক আসলে একটা আপাদমস্তক মাফিয়া ছিলেন। আওয়ামী লীগ যে মাফিয়া তন্ত্রে পরিণত হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে কতগুলো মাফিয়া আসলে বসে আছে, সেটা এমপি হোক, সেটা মন্ত্রী হোক, সেটা অন্য কোনো নেতা হোক, আসলে মাফিয়া তন্ত্র। জাস্ট এরিয়া অনুযায়ী মাফিয়া কত বড় সেটা নির্ধারিত, জাস্ট আপাদমস্তক মাফিয়া ছিলেন, সেই তথ্যগুলোই এখন আমাদের সামনে আসছে। তার আগে আরেকটা জিনিস একটু বলে নিই, তার মাফিয়া তন্ত্র বা এই খুন হওয়ার পেছনে মূলত আরেক মাফিয়া দায়ী, তাকে খুন করেছে, সেটাই এখন সামনে আসছে। কিন্তু যে কথাটা বলছিলাম, আরেকটা কমন ফেনোমেনন আমাদের চোখের সামনে পড়ে গত বেশ কয়েক বছর থেকে, বিশেষ করে 14 সালের পর থেকে, যখনই আমরা দেখবো আওয়ামী লীগের কেউ মারা যাচ্ছেন, স্বাভাবিক মৃত্যুও যখন হচ্ছে, মানুষের মধ্যে সেটাকে এক ধরনের সেলিব্রেট করার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। একটা মৃত্যু দীর্ঘকালীন আমাদের সংস্কৃতিতে এটা আছে যে আমরা কেউ মারা গেলে আর তার সমালোচনা সাধারণত করতে চাই না। এমনকি মৃত্যু যার হয়, আমরা শোনার সাথে সাথে ভালো লোক ছিলেন, খারাপ হলেও আমাদের এক ধরনের চর্চা আছে, সামাজিক চর্চা, এটা বলার যে মানুষটা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, তিনি সৃষ্টিকর্তার কাছে গেছেন, তার বিচার সেই জায়গায় এখন চলে গেছে। তো আমরা এক ধরনের নিজেদের জায়গা থেকে ছেড়ে দেই ব্যাপারগুলো। কিন্তু এই আওয়ামী লীগের মানুষজন ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে, যেমন আজিবকে অনেকে চেনে না, কিন্তু আওয়ামী লীগের একজন এমপি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই খবরটাই বহু মানুষকে এমন সব মন্তব্য করিয়েছে যেগুলো খুব মর্মান্তিক। আবার তার জন্য যারা মন্তব্যটা করছেন তাদেরকে আমরা ব্লেম করতে পারি না। একটা সমাজকে এই পরিমাণ অসুস্থ বানিয়ে ফেলেছে ক্ষমতাসীনরা যে তাদের মৃত্যু এখন সেলিব্রেট করার বিষয়। লিস্ট একটু শোক বা একটা চুপও আমরা থাকি না, আমরা সেলিব্রেট করি। এই ভদ্রলোক কলকাতায় গেলেন চিকিৎসার উদ্দেশ্যে, আগে একটু ব্যাকগ্রাউন্ড বলে তারপর তার অনেক পরিচয় আসছে, এবং এখানে একটা খুব সারপ্রাইজিং ব্যাপার আছে। তিনি কি বস্তু ছিলেন সেটা আসলে আগে কলকাতার টিভি চ্যানেলগুলোতে আসছে। আমি গতকাল দীর্ঘ সময় বিভিন্ন চ্যানেল দেখছিলাম, আমাদের চ্যানেলগুলো এক ধরনের জানি না, তদন্তের স্বার্থে বলা হবে না, ব্লা ব্লা ব্লা, কিন্তু শেষে যখন ওখানে আসলো, পরে আমাদের টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় এটা চলে আসছে সেই জায়গায়। ঘটনাটা এরকম, উনি কলকাতায় গেছেন চিকিৎসা করানোর জন্য, এবং আমরা খেয়াল করবো গত 3-4 দিন আগে থেকে যে তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছিল বা পুলিশকে জানানো হয়েছিল, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, উনি যোগাযোগের বাইরে আছেন। পরে আমরা জানতে পারলাম যে উনি ওখানে গিয়ে ওনার পূর্ব পরিচিত এক ভদ্রলোকের বাসায় উঠেছিলেন, সেখান থেকে আরেকটা ফ্ল্যাটে যান। সেই ফ্ল্যাটে উনি যাওয়ার পরে ওখানে উনি ওঠেন, এর মধ্যে আরও বেশ কিছু কথাবার্তা আছে যে একজন নারীকে দিয়ে টোপ দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। উনি যান সেখানে, তারপর সোফার আমাদের সামনে বয়ানটা যেটা আসছে সেটা হলো ওখানে বাংলাদেশ থেকে যাওয়া কিছু মানুষ তাকে ওখানে হত্যা করে, এবং ওখানে একজন ভিন্ন মানুষ ছিলেন যিনি আসলে এটাকে মূল হোতা বলে বলা হয়, এনার নাম হচ্ছে আখতারুজ্জামান বলে এক ভদ্রলোক। উনি আসলে ফ্ল্যাটটা ভাড়া করেন এবং বলা হচ্ছে উনি এটার মাস্টার মাইন্ড, এবং নানান তথ্য আসছে যে খুনিরা যারা আছে এটা 5 কোটি টাকার কন্ট্রাক্টে খুন করা হয়। ওই বাড়িটা ভাড়া করেছিলেন আখতারুজ্জামান, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, তার পাসপোর্ট আমেরিকান এবং পাসপোর্টের ওই নাম্বার দিয়ে করা হয়। বাংলাদেশ থেকে খুনিরা যায়, গিয়ে তাকে খুন করে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে আসে, যারা এখন ডিবির হাতে ধরা পড়েছে বলে বলা হচ্ছে। আমরা সত্য মিথ্যা পরে জানবো, বুঝবো, আমাদের সামনে ন্যারেটিভটা এইরকম। এবং আখতারুজ্জামান এরপর নেপাল হয়ে আমেরিকা চলে যায়। ব্যাপারটা এইরকম নৃশংসভাবে খুন হওয়া একটা মানুষ খুন হওয়া এবং তাকে এইভাবে তার ডেড বডি টুকরো টুকরো করে ফেলা, মানে কি পরিমাণ জিঘাংসা, প্রতিহিংসা এর সাথে জড়িত আছে। শুধু লাশ গুম করার ব্যাপার না, আমরা সবাই তো চলে গেছে, এমন তো না যে ওটা কারণ নিজের বাসা তাই সে লাশটাকে বের করতে হবে, পারেনি বলে টুকরো টুকরো করে নিয়ে গেছে, গোটা পারেনি বলে। কিন্তু না, এটা একটা ভাড়া বাসা, প্রত্যেকেই চলে গেছে। ডেড বডি এখন ফেলে চলে গেলে কিছু আসতে যেত না, কিন্তু ডেড বডিকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে। সম্ভবত এখন ডেড বডি পাওয়া যায়নি, কোনো একটা টুকরোও পাওয়া যায়নি। এরপর গতকাল থেকেই আসলে কলকাতার বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে নিউজ 18 সম্ভবত এরকম একটা নাম আছে, 18 দিয়ে আমি দেখলাম খুবই রোমাঞ্চকর শাউট করে করে তারা এই নিউজটা, এই এমপির হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলেন, এবং ওখানে প্লেইনলি এই ভদ্রলোককে একজন ক্রিমিনাল, আপাদমস্তক ক্রিমিনাল হিসাবে বলছিলেন। সোজা সাপটা কথা। আজকে বিভিন্ন জায়গায় এভাবে জেনুইন খবর এসছে, প্রথম আলোতে এসছে, সেটা হচ্ছে এই ভদ্রলোক হয়তো আন্তঃসীমান্ত চোরাচালানের সাথে জড়িত থাকতে পারেন,
সোনা চোরাচালানের সাথে জড়িত থাকতে পারেন, হুন্ডির সাথে জড়িত থাকতে পারেন, মানে প্রত্যেকটা অবৈধ ব্যবসার সাথে ইনি জড়িত থাকতে পারেন। তার বিরুদ্ধে 21টা মামলা ছিল এমপি হওয়ার আগে, ধাপে ধাপে যেটা হয় আওয়ামী লীগের 3 এমপি, এবং 3টাই হচ্ছে কোনো নির্বাচন না, যেগুলো 14, 18, 24 3 বার উনি এমপি হয়েছেন, যেগুলো কোনো নির্বাচনই না। কিন্তু যেটা হয়, আপনি যখন আওয়ামী লীগ করেন, আপনি যখন আওয়ামী লীগের কাছে ইনএভিটেবল হয়ে ওঠেন, তখন আপনার নামে মামলা টামলা থাকবে না। এখানে উনি ওনার হলফনামায় এখানে আছে, প্রথম আলো রিপোর্টে হলফনামায় উনি উল্লেখ করেছেন, কোনোটা থেকে উনি খালাস পেয়েছেন, কোনোটা মামলা উইথড্রন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই ভদ্রলোক 2007 সালে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছিল। 8 সালে সম্ভবত উনি এই কারণে নমিনেশন পান। মানে কেমন লাগে না, ইন্টারপোলের রেড অ্যালার্ট আছে, সেই লোককে নমিনেশন দেবে। 9 সালে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, 9 সালে তাকে ইন্টারপোল, যখন রেড অ্যালার্ট আওয়ামী ক্ষমতা এসছে, সেই রেড অ্যালার্ট সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং তথ্য, কলকাতার একটা টিভি চ্যানেল আমি জানলাম, ওনাকে পুলিশ ধরতে গিয়েছিল ইন্টারপোলের রেড অ্যালার্টের পরে, ধরার পর ওনার লোকজন পুলিশকে আক্রমণ করে তাকে নিয়ে গেছে। মানে আমরা বুঝতে পারছি উনি কবে থেকে কেমন মানুষ ছিলেন, নিয়ে গেছে তার পুলিশকে হামলা করে। কিন্তু যেটা হলো, আমাদের সামনে আসলো অত্যন্ত ভয়ঙ্কর কতগুলো অপরাধের সাথে এই ভদ্রলোক জড়িত, অবৈধ ব্যবসার সাথে জড়িত। এবং আমেরিকা প্রবাসী যে ভদ্রলোক আছেন, আমরা মোটা দাগে যদি এই ন্যারেটিভটা সত্য হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ওই ভদ্রলোকের সাথে তার ব্যবসায়িক সিরিয়াস কোনো দ্বন্দ্ব ছিল। এবং উনিও, যিনি আমেরিকান আখতারুজ্জামান সাহেব, ওনারও ভাই এই কুষ্টিয়াতেই ইনফ্যাক্ট একটা পৌরসভার চেয়ারম্যান। ফলে এদের কোনো স্বার্থের দ্বন্দ্ব এই জায়গাতে আছে। কারণ আমি প্রায় বলি যে একটা কোনো এলাকায় আপনি আসলে এখন একচ্ছত্র ক্ষমতা চান। আওয়ামী লীগ যে তাদের আত্মীয় স্বজনকে বিভিন্ন এমপি মন্ত্রীরা উপজেলা চেয়ারম্যান পদে বসাতে চেয়েছে, তার প্রধান কারণ হচ্ছে যে তারা চায় তার একচ্ছত্র অধিকার লুটপাটের ক্ষেত্রে। যখন অন্য আরেকজন আসে, দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বগুলো এর পেছনে কাজ করে থাকতে পারে। এবং মাফিয়া দেখেছে এটা হয় যে তার বিচরণ বা তার আয়ত্তের এলাকাতে আরেকজন মাফিয়া থাকবে এবং সে বাগড়া দেবে, এটা হতে পারে না। সুতরাং এই ভদ্রলোক ওই দ্বন্দ্বেই জড়িয়েছিলেন এবং সেই দ্বন্দ্বের মাসুল হিসাবে তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, আজকের নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।